আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব এক্সক্লুসিভ কিছু সংবাদ শিরোনাম। এবার যে বিষয় জানলে রীতিমতো অবাক হবেন, গুলিতে নিহতদের মৃত্যুর সনদ পরিবর্তন নির্দেশ ছিল, এমন একটা তথ্য প্রকাশ পেল। সে সাথে আরও জানতে পারবেন, গণভবনে আজীবন থাকতে চেয়েছিল শেখ হাসিনা, এমন একটি তথ্য প্রকাশ পেয়েছে। এখানে আরও কি কি বিষয় উঠে আসলো জানলে চমকে যাবেন। এ নিয়ে থাকছে বিস্তারিত। এবং সব শেষে যে ভয়াবহ তথ্যটি আপনাদের মাঝে জানিয়ে দিব সেটি হচ্ছে, এবার ব্যাংকে যদি কেউ টাকা রাখেন, অর্থাৎ ব্যাংক যদি দেউলিয়া হয়, তাহলে এবার গ্রাহকরা কত টাকা ফেরত পাবে, এমন একটা তথ্য প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার এবার এই গভর্নর আহসান। তবে তিনি কি তথ্য জানালেন? ব্যাংকে টাকা রেখে যদি ব্যাংক দেউলিয়াই হয়ে যায়, কেন ইতিমধ্যে জানেন প্রায় 10টি ব্যাংক কিন্তু দেউলিয়ার পথে। কত টাকা করে পাবেন এবার এই গ্রাহকরা, তা নিয়ে থাকছে একটি এক্সক্লুসিভ বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার কি হয়েছিল সেদিন। গুলিতে নিহতদের মৃত্যুর সনদ পরিবর্তনের নির্দেশ ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহতদের মৃত্যুর সনদ পরিবর্তন করতে চিকিৎসকদের প্রশাসন নির্দেশ দিয়েছিল বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুশতাক আহমেদ। তিনি বলেন, গুলির ঘটনাগুলোকে পাশ কাটিয়ে সাধারণ মৃত্যুর বর্ণনা দিয়ে মৃত্যুর সনদ দিতে বলা হয়েছিল। 9 সেপ্টেম্বর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে হেফাজতে নির্যাতন ও দায়বদ্ধ প্রতিবন্ধকতা ও প্রতিকার শিরোনামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই তথ্য দেন এই ডাক্তার। ঢামেকে এত লাশের ধরনের যে সক্ষমতাও ছিল না বলে উল্লেখ করেন এই ডাক্তার মুশতাক। তিনি বলেন, হেফাজতে নির্যাতনের শিকার ব্যক্তিদের বিষয়ে তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে পুলিশ মামলায় রিমান্ডের শিকার ব্যক্তিদের দায়িত্বরত চিকিৎসক মানসিক ও শারীরিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। তথাপি একটি গবেষণা দেখা গেছে মাত্র 20% মানুষ পরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, বাকিটা শারীরিকভাবে সুস্থ হলে মানসিকভাবে ট্রমার শিকার হয়ে বেঁচে থাকেন। এই ডাক্তার আরও বলেন, সম্প্রতি একটি ঘটনা আমি শেয়ার করতে চাই। আজিমপুরে একজন ভদ্রলোক মারা গেছেন গান শট ইনজুরিতে, গুলিতে। সেটা বলা হয়েছিল আমাদের পুলিশের গুলিতে মারা গেছে, এটা ডেথ সার্টিফিকেট, মৃত্যুর সনদ লেখা যাবে না, লিখতে হবে তিনি অ্যাক্সিডেন্টলি দুর্ঘটনায় মারা গেছেন। এমন নির্দেশনা কি দিয়েছেন জানতে চাইলে এই ডাক্তার বলেন, এটা হাসপাতাল অথরিটি কর্তৃপক্ষ বলতে পারবে। তাহলে বুঝতে পারছেন কাদের নির্দেশে এই গুলিতে নিহতদের মৃত্যুর সনদ পরিবর্তন নির্দেশ দেওয়া হয়েছিল। এবার কিন্তু আরেকটি তথ্য প্রকাশ পেয়েছে, গণভবনে আজীবন থাকতে চেয়েছিলেন কিন্তু এই শেখ হাসিনা, কিন্তু সেটা আর সফল হয়নি। বাংলাদেশের যত সরকার কিংবা রাষ্ট্রপ্রধান ছিলেন তাদের মধ্যে শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই গণভবনে বসবাস করেছেন। এছাড়া অন্য কোনো সরকার কিংবা রাষ্ট্রপ্রধান সেখানে বসবাস করেননি। যদিও নানাবিধ রাষ্ট্রীয় কাজে গণভবন ব্যবহৃত হয়েছে, ঢাকার শেরেবাংলা নগরে বিশাল এলাকা জুড়ে যে স্থাপনাটি গণভবন নামে পরিচিত সেটি নিয়ে আলোচনা বেশ পুরনো। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর গণভবনের ভেতরে ঢুকে বহু মানুষ ভাঙচুর ও লুটপাট চালিয়েছে, যেটি বাংলাদেশ ইতিহাসেও নজিরবিহীন। শেখ হাসিনা যখন 1996 সাল থেকে 2001 সালের মাঝামাঝি পর্যন্ত ক্ষমতায় ছিলেন, তখন তিনি গণভবন বরাদ্দ নিয়ে সেখানে বসবাস করতে শুরু করেন। প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পর তিনি সেখানে বসবাস করতে চেয়েছিলেন, কিন্তু তার তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে শেখ হাসিনা 2001 সালে গণভবন ছাড়তে বাধ্য হয়। গণভবন এখনও জুলাই স্মৃতি জাদুঘর রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে অধ্যাপক ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। এই সিদ্ধান্ত নেবার কয়েকদিন আগে লন্ডন থেকে এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হবে, যেখানে জুলাই আগস্ট মাসে শেখ হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা আহত নিহত হয়েছে তাদের স্মৃতি সংরক্ষণ করা হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় 2001 সালের 20 জুন জাতীয় সংসদে শেখ হাসিনা শেখ মুজিবের পরিবারের সদস্যগণের নিরাপত্তা আইন 2001 সংসদে পাশ হয়। এর কয়েক সপ্তাহ পরে তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে তার ক্ষমতা হস্তান্তরের কথা ছিল। এই আইনে শেখ হাসিনা ও শেখ রেহানাকে আজীবন এসএসএফ দ্বারা নিরাপত্তা দেয়া, পৃথক আবাসনের বরাদ্দ ও অঙ্গীকার আনুষঙ্গিক সুযোগ সুবিধা দেওয়ার কথা হয়। এই আইনের ক্ষমতা বলে শেখ হাসিনা গণভবন তার ছোট বোন শেখ রেহানাকে ধানমন্ডির 6 নম্বর সড়কে 1 বিঘার একটি সরকারি বাড়ি বরাদ্দ দেওয়া হয়। তৎকালীন বিভিন্ন সংবাদপত্র পর্যালোচনা করে দেখা যায়, শেখ হাসিনা সভাপতির মন্ত্রিসভার এক বৈঠক
গণপূর্ত মন্ত্রণালয়ে বাড়ি বরাদ্দের প্রস্তাব উত্থাপন করে। সেখানে বলা হয় গণভবন তার ব্যক্তি মালিকানাধীনই হবে না, সরকারি মালিকানাধীনই থাকবে। শেখ হাসিনাকে গণভবন বরাদ্দ দেওয়ার কারণ হিসেবে তারা নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে। প্রধানমন্ত্রীকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে তাতে নিরাপত্তা কর্মীরা মনে করেন গণভবন তার জন্য উপযুক্ত স্থান। তৎকালীন মন্ত্রিসভায় এই যুক্ত তুলে ধরা হয়, যেটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। মন্ত্রিসভার বৈঠকে আরো বলা হয় গণভবনে শেখ হাসিনা থাকার আগে রাষ্ট্রীয় অতিথি ভবন ছিল। শেখ মুজিবুর রহমানের আমলে একটি নাম গণভবন ছিল, পরে সেটিকে রাষ্ট্রীয়ভাবে অতিথি ভবন করা হয়। পরে 1996 সালে শেখ হাসিনা ক্ষমতা আসার পর সেটির নাম আবার গণভবন করা হয়। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় শেখ হাসিনা গণভবনে থাকবেন এবং ছোট বোন শেখ রেহানা 1981 সালে 12 জুন মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়ার যেসব সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন সেগুলো পাবেন। মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত হয় শেখ রেহানা তার নামে বরাদ্দ করা সরকারি বাড়িতে এই বরাদ্দ দেওয়ার কিছুদিন পর বেগম খালেদা জিয়া সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে শেখ হাসিনার গণভবনে থাকা নিয়ে আপত্তি তোলেন। এভাবে কিন্তু তিনি সারা জীবন গণভবনে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। চলুন এবার আপনাদের মাঝে তুলে ধরি কি হবে যদি ব্যাংক দেউলিয়া হয়। এমন একটি লোমহর্ষক তথ্য কিন্তু এবার উঠে এসেছে। বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্তৃক নিয়োগকৃত বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান তিনি স্পষ্ট করে কি তথ্য দিলেন। এখন যদি ব্যাংক দেউলিয়া হয় তাহলে তারা কত টাকা করে ফেরত পাবেন, তাহলে চলুন সে বিষয়টা জেনে নিই। দেশের প্রায় 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলেছে। অন্তর্বর্তী সরকার এসব ব্যাংককে রক্ষা করার চেষ্টা করছে। কেন্দ্রীয় ব্যাংকের গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানিয়েছে বাংলাদেশের ব্যাংকের গভর্নর এই আহসান। তিনি আরো বলেন কোন ব্যাংক দেউলিয়া হলে এই তহবিল থেকে গ্রাহক সর্বোচ্চ কত টাকা পাবেন সে ব্যাপারেও তিনি জানিয়েছেন। বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি। যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান হোক তাদের কার্যক্রম স্বাভাবিক স্থানেও চলবে। তাদের কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা দিবে। কেউ কেউ এই বিষয়গুলো নিয়ে অপপ্রচার চালাচ্ছে, হতে পারে কোন ব্যাংক নিজে থেকে অতি উৎসাহী হতে হয়েও বিষয়গুলোটা করছে। এই গভর্নর বলেন দেশের 10টি ব্যাংক ইতিমধ্যে দুর্বল অবস্থায় আছে, গ্রাহকদের স্বার্থকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব। এই গভর্নর অবশেষে জানান আমানত বীমা তহবিল থেকে ফেরতের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে। কোনো ব্যাংক দেউলিয়া হলে এই তহবিল থেকে গ্রাহক সর্বোচ্চ 2 লাখ টাকা ফেরত পাবেন। এর ফলে 94.60% আমানত হিসাব সুরক্ষিত হবে। এতদিন এই তহবিল থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা ফেরত দেওয়ার বিধান ছিল। এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার তিনি এবার সেটা দ্বিগুণ করলেন। তিনি আরো বলেন এমএমই ঋণের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে টাকা আছে, কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের দিতে পারছি না। শুধু তাই নয়, বিশ্বব্যাংক ও আইএমএফ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ করতে চায়, কিন্তু ব্যাংকগুলো এসব ফান্ড থেকে টাকা নিয়ে বিতরণ করছে না। আমরা ব্যাংকগুলোকে লিখিতভাবে এই সমস্যার কারণ এবং সমাধান জানতে চাই। খুব শীঘ্রই ক্ষুদ্র ঋণের প্রবাহ ব্যাপকভাবে বাড়বে বলে আশাবাদী। সেই সাথে তারা এবার স্পষ্ট করে বললেনই যে যদি ব্যাংক দেউলিয়া হয় মাত্র 2 লাখ টাকা পাবেন, আগে যেটা ছিল 1 লাখ টাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এত দুর্নীতি লুটপাট করেছেন যে ব্যাংকই দেউলিয়ার পথে। এখন সেই ব্যাংকে কিভাবে আবারও প্রথম সারির মধ্যে আনা যায় সে বিষয়টা নিয়ে ব্যাপকভাবে বিশ্লেষণ করছে এই গভর্নর, এবং তিনি খুবই উদ্বিগ্ন। যেভাবে টাকা পাচার হয়েছে তা দেশের মানুষ অবাক।